হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে মূলত আজকে আমরা দেখে নেব মাধ্যমিক পরীক্ষার বিগত 2017 সাল থেকে 2023 অবধি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন বা বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে এক একটা ভিডিওতে নিয়ে আসতে চলেছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2017 সালের ভূগোল পরীক্ষার প্রশ্ন। মনে রাখবে, ভূগোলে 100% কমন পেতে গেলে, হ্যাঁ ঠিকই শুনেছ, ভূগোলে 100% কমন পেতে গেলে তোমাদের কিন্তু বিগত বছরের প্রশ্ন একদম নিখুঁতভাবে করে যেতে হবে এবং পূর্ণ অ্যানালাইসিস করে যেতে হবে। এখন তোমরা হয়তো অনেকেই ভাবছো যে বিগত বছরের প্রশ্ন আমাদের কাছে আছে, এর সলিউশনও আছে, কিন্তু হ্যাঁ অ্যানালাইসিস যদি করতে না পারো তোমরা কিন্তু পরীক্ষায় সঠিক উত্তরটি বেছে দিয়ে সঠিক উত্তর করে দিয়ে আসতে পারবে না। এর জন্য দরকার কি, প্রত্যেকটি প্রশ্নের সেট ধরে ধরে সঠিক অ্যানালাইসিস করা এবং এর সঙ্গে রিলেটেড অন্যান্য বিষয়গুলোকেও একটু তার সঙ্গে সঙ্গে ঝালিয়ে নেওয়া। তো আমি তোমাদের কিশোর স্যার, ভূগোলের শিক্ষক, চলে এসেছি তোমাদেরকে ধরে ধরে বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করব এবং তার সঙ্গে খুঁটিনাটি যে তথ্যগুলো আছে সেগুলোও জানাবো এবং কিভাবে সঠিক 100% সঠিক অ্যান্সার করে আসতে হয় সেটা আজকে আমি তোমাদের দেখাবো। তো দেরি না করে শুরু করা যাক। দেখো, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এটা মাধ্যমিক পরীক্ষার 2017 সালের থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি। তো শুরু করি। শুরু করার আগে অবশ্যই বলতে হচ্ছে আরও একবার, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম তোমরা দেখতেই পাচ্ছ, দ্য ডিজিটাল এডুকেয়ার, এবং আমাদের অফলাইন প্ল্যাটফর্ম এডুকেয়ার একাডেমি, যেখানে আমরা অফলাইনে ক্লাস প্রদান করে থাকি। এর ঠিকানা হলো বউলবাড়ি স্কুলের উত্তর পাশে। এটা মূলত জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো ভাবছো কোথায়, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বউলবাড়ি গ্রামেরই একটা ছোট্ট স্কুল, তার পাশেই আমাদের যে এই অফলাইন সেন্টার। এখানে তোমরা যারা আশেপাশে রয়েছে অবশ্যই ভর্তি হয়ে যাও, কারণ এখানে সুযোগ্য শিক্ষক দ্বারা খুবই যত্ন সহকারে এবং খুবই স্মার্টভাবে আমরা তোমাদেরকে আরও উন্নত শিক্ষা প্রদান করতে চলেছি, যাতে তোমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারো। তো এখানে আমাদের পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা যারা এখনও ভাবছো যে ভর্তি হব কি না, তো আর দেরি নয়, দ্রুত আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও। আর যারা অনেক দূর দূরান্ত থেকে দেখছো তারা অবশ্যই নিয়মিতভাবে আমাদেরকে ফেসবুক পেজে এবং ইউটিউবে ফলো করবে, কারণ আমরা প্রত্যেকটি সাবজেক্টকে ধরে ধরে তোমাদের নিখুঁত বিশ্লেষণ দিয়ে আমরা তোমাদের সাপোর্ট করতে চলেছি। তো তোমরাও আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এবং অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো আমরা শুরু করতে চলেছি। দেখো, 2017 সালের মাধ্যমিক পরীক্ষায় যে এমসিকিউগুলো ছিল এগুলো আমরা শুরু করতে চলেছি, ঠিক আছে? তো এখানে এমসিকিউ তোমরা বিভাগ কয়ে দেখতে পাবে, যেখানে তোমাদের 14টা এমসিকিউ থাকবে। এই এমসিকিউ প্রত্যেকটাই 1 নম্বর করে থাকছে। তো শুরুতে দেখো কি করতে হবে তোমাদের। শুরুতে প্রথম প্রশ্ন যেটা থাকবে তোমাদের প্রথম অধ্যায় থেকেই আসবে। তো এখানে একদম কমন একটি টপিক থাকে, যে কমন টপিকটি হলো যেটা হলো তোমাদের বিভিন্ন বহির্জাত এবং অন্তর্জাত প্রক্রিয়া যে রয়েছে, অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারের প্রথম পাতায় তোমরা দেখতে পাবে যে কোনো বইয়ে প্রথম পাতায় কি রয়েছে, যে বহির্জাত প্রক্রিয়া। দেখো, এখানে প্রথম প্রশ্নটাই ওখান থেকেই দিয়ে দিয়েছে। প্রায় প্রতি বছরই এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকবে এবং আমি 100%, তোমরা লিখে রাখো এখানে, 100% তোমাদের এই অংশটা থেকে প্রথম চ্যাপ্টারের প্রথম এই অংশটা থেকে একটা প্রশ্ন তোমরা পাচ্ছ। যেখানে কি কি থাকবে, এখানে না তোমাদের থাকবে কি কি, আরোহণ। তোমরা লিখে রাখো খাতায়, অবশ্যই নোট ডাউন করে রাখো। এগুলোই তোমাদের সাজেশন বলতে পারো, কমন বলতে পারো, একদম নির্ভরযোগ্য কমন। আরোহণ, অবরোহণ, এবং এই দুটো জিনিস মিলে একসঙ্গে কি হয়, এই দুটো জিনিস মিলে হয়ে যায়
এই দুটো জিনিসের সম্মিলিত ফল হলো পর্যায়ন। ঠিক আছে, তো চলে আসি প্রশ্নে। আমি বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে কিছু ক্লু দেব, তাই তোমরা যারা দেখছো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ শেষে লাভ কিন্তু তোমাদেরই হতে চলেছে। চলো, হ্যাঁ, তো প্রথম প্রশ্ন আমাদের রয়েছে কি, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? দেখো এখানে কি বলা রয়েছে, ভূপৃষ্ঠের উপরে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে। এবার দেখো অপশনগুলোতে চলে যাও, এখানে রয়েছে বহির্জাত প্রক্রিয়া, এটাই অবশ্যই আমাদের সঠিক উত্তর। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা শুধু সঠিক উত্তর দেখব না, আমরা এর সঙ্গে সঙ্গে বাকি অপশনগুলোকেও একটু যাচাই করব। তো বি নাম্বার অপশনে কি রয়েছে? বি নাম্বার অপশনে রয়েছে আমাদের, দেখে নাও, অন্তর্জাত প্রক্রিয়া। তো অন্তর কথাটার অর্থ কি? অন্তর মানে ভিতর, ভিতরে, অন্তর মানে ভিতরে। তো এখানে বলেছে ভূপৃষ্ঠের উপরে, তাহলে অন্তর অর্থাৎ ভিতরের কোনো প্রক্রিয়া কীভাবে এই ভূমির পরিবর্তনের জন্য দায়ী থাকবে? অবশ্যই এটা নয়, এটা কাটা। সি, অপশন সিতে দিয়েছে গিরিজনী আলোড়ন। দেখো এখানে গিরি শব্দটির অর্থ কি? গিরি শব্দটির অর্থ কি তোমরা অনেকেই জানো, গিরি শব্দটির অর্থ হলো পাহাড়। তো এখানে গিরিজনী আলোড়ন বলছে কি, তার মানে পাহাড় সৃষ্টির কথা, পাহাড় সৃষ্টির প্রক্রিয়ার কথা বলছে। কিন্তু এখানে তা বলেনি, এখানে বলেছে কি ভূপৃষ্ঠের উপর যে প্রাকৃতিক শক্তিগুলির কথা বলেছে। তো এই প্রাকৃতিক শক্তিগুলোকে একসঙ্গে আমরা বহির্জাত প্রক্রিয়া বলি। তো শুধু গিরিজনী আলোড়ন মানে পাহাড় সৃষ্টির প্রক্রিয়ার কথা বলা হচ্ছে না এখানে, ঠিক আছে, সেজন্যই এটা হচ্ছে না। এবং অপশান ডিতে দেখো বলা আছে মহীভাবক আলোড়ন। মহীভাবক শব্দটির অর্থ হলো মহাদেশ সৃষ্টির প্রক্রিয়া। তো মহাদেশ সৃষ্টির প্রক্রিয়ার কথা এখানে বলাই হচ্ছে না, তাই অপশন ডিও হচ্ছে না। তো অতি সহজেই তোমরা এখানে সঠিক উত্তর সিলেক্ট করে আসতে পারবে, বহির্জাত প্রক্রিয়া। মনে রাখবে প্রথম প্রশ্নটি তোমাদের প্রথম অধ্যায়ের একদম সহজ হতে চলেছে, যেটা হলো একটু আগেই তোমাদের বলে দিলাম, অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন। এবং এই তিনটেই যে প্রক্রিয়া মিলে এই যে টোটাল প্রসেসটা, এটা হলো বহির্জাত প্রক্রিয়া, যেটা তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রথমেই আসতে চলেছে। এই প্রশ্নটি খুব ভালো করে জেনে নাও। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের কি রয়েছে? দ্বিতীয় প্রশ্নে দেখো রয়েছে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো। দেখো লবণযুক্ত, এখানে কি বুঝতে পারছো তোমরা? লবণ কি হয়? লবণ সাধারণত জলে দিলে গুলে যায়, খুব সহজেই গুলে যায়। তো লবণযুক্ত শিলাস্তরটার মধ্যে যদি লবণ থাকে, তো সেই শিলাস্তরটাও খুব সহজে গুলে যাবে, তাই না? তো লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর যে ক্ষয় প্রক্রিয়া, সেই কোন ক্ষয় প্রক্রিয়াটা করবে? দেখো এখানে সহজে পুরো ক্ষয় প্রক্রিয়াগুলো অবশ্যই জানার দরকার আছে, কিন্তু তার থেকেও সহজভাবে আমি বললাম যে লবণ সহজে দ্রবীভূত হয়ে যায়, গুলে যায় জলে। তো এখানে দেখো দ্রবণ শব্দটি যুক্ত আছে, তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নাকি দ্রবণ ক্ষয়। ঠিক আছে, এখানে যদি আমরা বাকি ক্ষয়গুলো, প্রক্রিয়াগুলো, যে ক্ষয়ের প্রক্রিয়াগুলো, যে অপশনগুলো আছে, এগুলো যদি একটু আলোচনা করি তাহলে দেখে নিই। অবঘর্ষ ক্ষয় কি? অবঘর্ষ ক্ষয় হলো যখন নদী প্রবাহিত হচ্ছে, তার সঙ্গে বিভিন্ন আকার আকৃতির ছোট বড় পাথর তার সঙ্গে প্রবাহিত হয়ে যাচ্ছে, সেই পাথরগুলোর সঙ্গে নদী খাতের অনবরত ঘর্ষণ হচ্ছে। এই ঘর্ষণের কারণে নদী খাতের কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। একে বলা হচ্ছে কি? অবঘর্ষ ক্ষয়। ঠিক আছে, এবার সেকেন্ড অপশন দেখো, সেকেন্ড অপশন কি আছে? সেকেন্ড অপশন হলো ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ কি? যখন বিভিন্ন আকৃতির পাথরখণ্ড যখন নদীর সঙ্গে ভেসে আসছে, তখন তারা সেই পাথরখণ্ডগুলি নিজেদের মধ্যে সংঘর্ষ, টুকাটুকি লেগে যায়। সেই সংঘর্ষের ফলে সেই পাথরখণ্ডগুলি টুকরো টুকরো হয়ে ছোট ছোট পাথরখণ্ডে পরিণত হয়। এই প্রক্রিয়াটিকে বলে ঘর্ষণ ক্ষয়। আর অপশন সিতে রয়েছে জলপ্রবাহ ক্ষয়। তো জলপ্রবাহ ক্ষয়টা কী জিনিস? যখন প্রবল গতিবেগ সম্পন্ন জল প্রবাহিত হচ্ছে, বা যে কোনো জায়গায় জল যখন প্রবাহিত হচ্ছে, তখন সে একটা গতিশক্তি নিয়ে যাচ্ছে। সেই গতিশক্তির জন্য জল কি করছে? কিছুটা পরিমাণে ক্ষয় তো করছে, যে কোনো জায়গায় যখন জল প্রবাহিত হচ্ছে কিছু পরিমাণ তো ক্ষয় করছে, তাকে বলা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি না? দ্রবণ ক্ষয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো প্রশ্ন নম্বর 3। এখানে রয়েছে কি যে হ্যাট্রোস্ফিয়ারের উচ্চতম স্তরটি কি, বা হ্যাট্রোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো, এর সঠিক উত্তর হবে কি? অপশন এ
হাইড্রোজেন স্তর। হাইড্রোজেন তোমরা ভৌতবিজ্ঞানে পড়েছো যে হাইড্রোজেন এবং হিলিয়াম হলো কি হালকা গ্যাস। এই গ্যাসগুলো কি থাকে সবার উপরে থাকে, যেরকম তোমরা গ্যাস বেলুন দেখে থাকো। গ্যাস বেলুন কি হয়, গ্যাস বেলুনকে সুতোটা ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে বেলুনটা আস্তে আস্তে উপরে ওঠা শুরু করে। কারণ কি বায়ুমণ্ডলের এই গ্যাসগুলো এতটাই হালকা যে এগুলো সব থেকে উপরে থাকে। তো খুব সহজেই উত্তরটা দেওয়া যায় যে হ্যাট্রোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর। ঠিক আছে, এবার হিলিয়াম স্তর, এই দুটো স্তর পাশাপাশি থাকে, তোমাদের এটা একটু মাথায় রাখতে হবে যে হাইড্রোজেন স্তর হবে সর্বোচ্চ স্তর। ঠিক আছে, অপশান সিতে দেখো পারমাণবিক অক্সিজেন স্তর। তো হাইড্রোজেন হিলিয়ামের থেকে অক্সিজেন যথেষ্ট ভারী, এই স্তরগুলো আরেকটু নিচে রয়েছে। আণবিক নাইট্রোজেন স্তর, এই স্তরটাও নিচে রয়েছে। তো অপশন তোমাদের হবে অপশন এ হাইড্রোজেন স্তর। ঠিক আছে, দেখে নেই নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, যে বলেছে কি যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র, দেখো বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র। এখানে দেখো অপশন এতে বলেছে থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে কি আমরা আর্দ্রতা মাপতে পারি? থার্মোমিটারে কি মাপা হয়? তাপমাত্রা মাপা হয়। সাধারণ যে কোনো জিনিসের তাপমাত্রা মাপতে, আমাদের গায়ের তাপমাত্রা মাপতে আমরা কি ইউজ করি? থার্মোমিটার ইউজ করি। তো স্বাভাবিকভাবে এই অপশনটি প্রথমেই হচ্ছে না, এটা এই প্রথম অপশনটা হচ্ছে না, এটা রং। বি নাম্বার অপশন আছে ব্যারোমিটার। ব্যারোমিটার ব্যবহার করা হয় কিসের কারণে, কিসের জন্য? ব্যারোমিটার ব্যবহার করা হয় বায়ুর চাপ মাপার জন্য। তো এখানে আমাদের আর্দ্রতা বলেছে, এটা হচ্ছে না। তো তোমরা এই যন্ত্রগুলোর নাম তার সঙ্গে তার কার্যকারিতা অবশ্যই লিখে রাখবে। আমি এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি। দেখো অপশন 1 যে রয়েছে তোমাদের, এখানে লিখে রাখো তোমরা থার্মোমিটার দিয়ে কি মাপা হয়? তাপমাত্রা। থার্মোমিটার দিয়ে মাপা হয় তাপমাত্রা। তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয় থার্মোমিটার। লিখে রাখো তোমরা, অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। বি অপশনে আছে কি ব্যারোমিটার। ব্যারোমিটার দিয়ে কি মাপা হয় না, বায়ুর চাপ মাপা হয়। ব্যারোমিটার দিয়ে মাপা হয় বায়ুর চাপ। অপশন সি দেখো, অপশন সি যেটা আমাদের রাইট অ্যান্সার হবে, যে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দিয়ে মাপা হয় বায়ুর আর্দ্রতা। আর অ্যানিমোমিটার দিয়ে কি তাহলে কি মাপা হয়? এই অ্যানিমোমিটার দিয়ে মাপা হয় বায়ুর গতিবেগ মাপা হয়, বায়ুর গতিবেগ। এখানে তোমাদের ভূগোলে কিছু যন্ত্রের ওয়েদার ইনস্ট্রুমেন্ট এর নাম এবং এর কার্যকারিতাগুলো তোমাদের জানতে হবে। তো এখানে 4টা যন্ত্রের নাম দেওয়া আছে, 4টা যন্ত্রের নামই এবং তার কার্যকারিতাই আমি বলে দিলাম। এছাড়াও আর কি থাকে? এছাড়াও আর থাকে তোমাদের বাত পতাকা। বাত পতাকা, এই যন্ত্রটা কী কাজে ব্যবহার হয়? এই যন্ত্রটা ব্যবহার করে যে বায়ুর দিক নির্ণয়, কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহের দিক নির্ণয়। বায়ু প্রবাহের দিক নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় কি? বাত পতাকা। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি রয়েছে? পরের প্রশ্নে রয়েছে যে এল নিনোর প্রভাব দেখা যায়। এল নিনো, এই ব্যাপারটা কি? এল নিনো হলো কি? এটা একটা মহাসাগরের অভ্যন্তরে সৃষ্টি হওয়া এক ধরনের সামুদ্রিক স্রোত, যেটা উষ্ণ সামুদ্রিক স্রোত। আর এর কারণে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল পর্যন্ত ওয়েদারের মধ্যে একটা বিস্তার পরিবর্তন আসে। এই ফেনোমেননটা বা এই প্রাকৃতিক ঘটনাটা কোথায় দেখা যায় না, প্রশান্ত মহাসাগরে দেখা যায়। প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু ইকুয়েডরের উপকূল ভাগ দিয়ে কি হয়, সমুদ্র জল স্বাভাবিকভাবে কিন্তু শীতল থাকে, কিন্তু যে বছর এল নিনো আসে সে বছর ওখানকার জল কিন্তু স্বাভাবিকের থেকে উত্তপ্ত হয়ে পড়ে, যে কারণে এই এল নিনো সিচুয়েশনটা তৈরি হয়। আমরা এল নিনো লা নিনা বিষয়ে নেক্সটে একটি ভিডিও অবশ্যই নিয়ে আসছি, শর্ট ভিডিও থাকবে, তোমরা দেখে নিবে, ওখানে একদম ক্লিয়ার হয়ে যাবে। নাহলে পরে আমাদের পরের প্রশ্নগুলো আলোচনা করাটা একটু দেরি হয়ে যাচ্ছে। তো আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। আর এটার সঠিক উত্তর হবে কি? প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, দেখে নিই পরের প্রশ্ন। প্রশ্ন নাম্বার 6, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলে? পৃথিবী থেকে যখন চাঁদের দূরত্ব কমে যায়, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন কমে যায় তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে
পেরিজি জোয়ার। পেরিজি যখন চাঁদ এবং সূর্যের দূরত্ব সব থেকে কম থাকে, যখন চাঁদ এবং সূর্যের দূরত্ব সব থেকে কম থাকে, তখন তখন সেই জিনিসটাকে কি বলা হয়, তখন সেই যে অবস্থাটা সেই অবস্থাটাকে বলা হয় পেরিজি অবস্থান। আর যখন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব বেড়ে যায় সেই অবস্থানটাকে বলা হয় অ্যাপোজি অবস্থান। তো পেরিজি অবস্থানে যে জোয়ারটা সৃষ্টি হবে সেই জোয়ারটাকে কি বলবে, সেই জোয়ারটাকেও বলবে কিন্তু পেরিজি জোয়ার। ঠিক আছে, দেখি এই হলো আমাদের চাঁদ মামা, আর এখানে ধরে নিলাম পৃথিবী। তো চাঁদ কি করে পৃথিবীকে কেন্দ্র করে চক্কর মারতে থাকে। যখন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়ে যায়, যখন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়ে যায়, সেই অবস্থানটাকে কি বলা হয়, সেই অবস্থানটাকে বলা হয় পেরিজি অবস্থান। পেরিজি অবস্থানে চাঁদ থেকে পৃথিবীর যে দূরত্ব থাকে, পেরিজি অবস্থানে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত থাকে? এটাও একটা শর্ট প্রশ্ন অবশ্যই। চাঁদ থেকে পেরিজি অবস্থানে পৃথিবীর দূরত্ব থাকে 3,56,000 কিমি, 56,000 কিলোমিটার। এবং যখন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় সেই অবস্থানটাকে বলে অ্যাপোজি অবস্থান। এই সময় চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত দাঁড়ায়? এই সময় চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব দাঁড়ায় 4,07,000 কিলোমিটার। এই অবস্থানটাকে বলা হয় কি? এই অবস্থানটাকে বলা হয় অ্যাপোজি। তোমরা অপসূর অনুসূর পড়েছো, যেরকম অপ কথাটির অর্থ হলো দূর, সেরকমই অ্যাপোজি অবস্থানে চাঁদ থেকে পৃথিবীর দূরতম অবস্থানকেই বোঝায়, এবং নিকটতম অবস্থানকে কি বলা হয় পেরিজি অবস্থান। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলো দেখে নিই আমরা যেখানে ছিলাম এর পরের প্রশ্ন কি রয়েছে। বুঝতেছ? হরি হরি। তো এরপরে 7 নম্বর প্রশ্নে কি রয়েছে আমরা দেখে নিই। 7 নম্বর প্রশ্নে রয়েছে আমাদের, দেখো এবার এসেছে তোমাদের চতুর্থ অধ্যায়, সব থেকে সহজ অধ্যায়, বর্জ্য ব্যবস্থাপনা থেকে। কি প্রশ্ন রয়েছে? বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো বলেছে, মানে অনেকগুলি পদ্ধতির কথা বলেছে। অপশন একদম সোজা। তো এখানে বলেছে কি কি, দেখো এখানে বলেছে প্রথমটা বলেছে বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস, আর ডি অপশন বলেছে সবগুলি প্রযোজ্য। তো এখানে দেখো অপশনগুলো যাচাই করো। বর্জ্যের পুনর্ব্যবহার মানে যেই জিনিসটা আমরা বা যেই পদার্থটা বা যেই সম্পদটা আমাদের ব্যবহার করা হয়ে গেছে এবং আমাদের আর কোনো কাজে লাগছে না, আমরা ফেলে দিচ্ছি, কিন্তু সেটাকে যদি পুনরায় ব্যবহার করা যায়, যেমন একটা পুরনো মোবাইল, পুরনো টিভি, পুরনো কম্পিউটার, এগুলো আমরা যদি ফেলে দিই তাহলে এটা বর্জ্য, কিন্তু এটাকে যদি পুনরায় ব্যবহার করা যায়, অর্থাৎ যার কাছে সেই জিনিসটা নেই সে যদি ব্যবহার করে তাহলে সেটা হয়ে গেল পুনর্ব্যবহার। তো এক্ষেত্রে বর্জ্যের পরিমাণ হ্রাস পাচ্ছে। 2 নাম্বার রয়েছে, অর্থাৎ বি নাম্বার রয়েছে বর্জ্যের পুনর্নবীকরণ। তো বর্জ্যকে পুনরায় আবার নতুন পদার্থে পরিণত করা, যেমন ধরে নাও পরিত্যক্ত লোহা, বিভিন্ন ধাতু, এগুলোকে কি গলিয়ে আবার সেই নতুন ধাতুতে নতুন পদার্থের রূপ দেওয়া যায়, তাহলে সেটা হলো কি বর্জ্যের পুনর্নবীকরণ। বর্জ্যের পরিমাণগত হ্রাস, অর্থাৎ বর্জ্য যখন আমরা সৃষ্টি করছি তখন একটু যদি আমরা সচেতনভাবে আমরা ব্যবহার করি তাহলে বর্জ্যকে পরিমাণে কি কমাতে পারি, সেটা হলো বর্জ্যের পরিমাণগত হ্রাস। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অপশন এ বি সি তিনটি সঠিক বর্জ্যের ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেই জন্য অপশন ডি হলো আমাদের সঠিক উত্তর। তাড়াহুড়ো করে যে কোনো একটা অপশন করে দিয়ে আসবে না, তোমরা সবগুলো পড়বে তারপরেই সঠিক উত্তরটা দিয়ে আসবে। চলো 8 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের নবীনতম রাজ্যটি হলো, এটা একদম সোজা প্রশ্ন।
অপশন বি তেলেঙ্গানা। তোমরা জানো অন্ধ্রপ্রদেশ ভেঙে দুটো রাজ্য এখন হয়েছে, 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে দুটো রাজ্য হয়েছে, একটা হলো তেলেঙ্গানা আর একটা অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশের রাজধানী এখন রয়েছে হায়দ্রাবাদ, আর তেলেঙ্গানার রাজধানী হতে চলেছে অমরাবতী। ঠিক আছে, তো অপশন বি হলো রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখি কি রয়েছে। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়, উত্তর পশ্চিম ভারতে কি রয়েছে? উত্তর পশ্চিম ভারতের উত্তর পশ্চিম দিকে রয়েছে রাজস্থান, পাঞ্জাব, এই সমস্ত জায়গায় গ্রীষ্মকালে কি দেখা যায়? গ্রীষ্মকালে এখানে প্রচণ্ড ঝড় সৃষ্টি হয়, ধুলোর ঝড় সৃষ্টি হয়, যেটাকে ওখানকার স্থানীয় ভাষায় বলা হয় আঁধি। তো এখানে তোমাদের কিন্তু জানার প্রয়োজন আছে যে কোনটা কোথায় দেখা যায়। দেখো এখানে আরও একটা অপশন রয়েছে, ডি অপশন, লু। এটাও কিন্তু উত্তর পশ্চিম ভারতে উত্তর পশ্চিম ভারতে দেখা যায়। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো কিন্তু এই লু প্রবাহের ভুক্তভোগী। এই লুটা কী জিনিস আর আঁধি কী জিনিস? আঁধি হলো কি ধুলার ঝড়, ধুলো বালি একসঙ্গে একটা ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি করে, যেটা আমাদের এদিকে হয় না কিন্তু রাজস্থানে হয়। আর লু কি? লু হলো প্রচণ্ড গরম, এতটা গরম পড়ে যায় যে রাজস্থান থেকে একটা গরম বাতাস উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে তার দিকে প্রবাহিত হওয়া শুরু করে, সেই গরম বাতাসটাকে বলা হয় লু। মনে রাখবে এই সবগুলোই হলো এই অপশন এ বি সি এবং ডি যে আছে, এই চারটে অপশনই হলো স্থানীয় বায়ুপ্রবাহ। এই দুটো আমি বলেই দিলাম। এগুলো দেখা যায় কোথায়? রাজস্থানে। কালবৈশাখী দেখা যায়, তোমরা খুব ভালো করেই জানো, এটা পশ্চিমবঙ্গে। এবং সি পশ্চিমী ঝঞ্ঝা কোথায় দেখা যায়? পশ্চিমী ঝঞ্ঝা একটা স্থানীয় বায়ু নয়, পশ্চিমী ঝঞ্ঝা হলো একটা ঝড়, যেটা ভারতের পশ্চিম অংশে সৃষ্টি হয়, মূলত শীতকালে হয়ে থাকে। এর কারণে শীতকালে ঠান্ডা আরও বেড়ে যায়। ঠিক আছে, চলো দেখে নিই প্রশ্ন নম্বর 10 নম্বর প্রশ্নে কি রয়েছে। 10 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি, ভারতের মৃত্তিকার যে ক্ষয় তা প্রতিরোধ করার জন্য কি পদ্ধতি নেওয়া হয়েছে? সেই পদ্ধতিটা হবে এখানে কি, যে ঝুম চাষ তো হবে না। ঝুম চাষের ফলে কি হয়? ঝুম চাষের ফলে ভূমির ক্ষয় আবার বেড়ে যায়। তো এই অপশনটা প্রথমেই কাটা চলে যাচ্ছে, এই অপশনটা আমরা নিচ্ছি না। ঠিক আছে, এই অপশনটা অবশ্যই ক্যান্সেল করতে হবে। উল্টে ঝুম চাষের জন্য কি হয়? ক্ষয়ক্ষতি বেশি হয়। অপশন ডি দেখো কি বলেছে? পশুচারণ। তো পশুচারণ করলেও ভূপৃষ্ঠের উপরের আবরণ নষ্ট হয়ে যায়, তাই ভূমির ক্ষয় কিন্তু বেড়ে যায়। অপশন এ জলসেচ পদ্ধতিতেও কিন্তু অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকার ক্ষয় হয়ে যায়, মৃত্তিকা কমজোরি হয়ে পড়ে, ভিজে থাকে, নরম থাকে, মৃত্তিকা তার যে প্রকৃতি, তার যে গঠন সেগুলো হারিয়ে ফেলে। তো এই তিনটে অপশনের ক্ষেত্রেই কিন্তু মৃত্তিকার ক্ষয় হয়। কিন্তু ফালি চাষ এই ক্ষেত্রে কি হয়? ফালি চাষের ক্ষেত্রে মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ হয় এবং মৃত্তিকার সংরক্ষণ হয়। তো ফালি চাষ হবে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্নে কি রয়েছে? ভারতে জোয়ার উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো। ভারতের কোন রাজ্যটি জোয়ার উৎপাদনে প্রথম? ভারতের জোয়ার উৎপাদনের প্রথম রাজ্যটি কি? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্য জোয়ার উৎপাদনে ভারতে প্রথম। তো জোয়ার কি জিনিস? জোয়ার হলো একটা নিম্নমানের ফসল, তোমরা লিখে রাখতে পারো। জোয়ার, বাজরা এবং রাগি, এই তিনটে ফসলকে একসঙ্গে কি বলা হয়? এই তিনটে ফসলকে একসাথে বলা হয় কি? মিলেট। তো এটা অত্যন্ত নিকৃষ্ট মানের ফসল, সেই সমস্ত জায়গাতে এই ফসল চাষ হয় যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম। ঠিক আছে, 12 নম্বর অপশন দেখি। এই প্রশ্নটা এসেছে তোমাদের 11 নম্বর প্রশ্নটা এসেছে তোমাদের ভারতের কৃষিকাজ থেকে। 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। ভারতের শিল্প থেকে প্রশ্নটা এসেছে। তো সিলিকন ভ্যালি কাকে বলা হয়? সিলিকন জিনিসটা তোমরা কি জানো? সিলিকন কি? সিলিকন হলো ইলেকট্রনিক জিনিস তৈরি করার মূল উপাদান, যেটা ছাড়া কোনো ইলেকট্রনিক জিনিস তৈরি হয় না। তো ইলেকট্রনিক জিনিসের রাজধানী কাকে বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয়। তো সিলিকন ভ্যালিও বেঙ্গালুরুকেই বলা হয়। সিলিকন ভ্যালি শহরটি রয়েছে তোমাদের উত্তর ক্যালিফোর্নিয়ায়। তো একই রকমভাবে সিলিকন ভ্যালি কেন বিখ্যাত? কারণ এখানে
যে বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো আছে সব সিলিকন ভ্যালিতেই অবস্থিত, কারণ এখানে সিলিকন নির্ভর যে শিল্প কেন্দ্রগুলো আছে সব দেশের এবং পৃথিবীর যে বড় বড় যে সিলিকন ভিত্তিক যে তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলো আছে সব সিলিকন ভ্যালিতেই আছে, যেটা নর্থ ক্যালিফোর্নিয়ায়। তো তার সঙ্গে তুলনা করে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, কারণ আমাদের দেশের সবথেকে বড় বড় তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্রগুলো কিন্তু সবগুলোই বেঙ্গালুরুতেই অবস্থিত, তাই বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। তোমরা অনেকেই জানো প্রশ্নটি। 13 নম্বর প্রশ্নে আছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো অপশান ডি 7 নং জাতীয় সড়ক, যেটিকে এটা কিন্তু পুরনো নাম, বর্তমানে কিন্তু 7 নং জাতীয় সড়ক নামে এই জাতীয় সড়কটি পরিচিত নয়, বর্তমানে এর নাম কি ন্যাশনাল হাইওয়ে 44, এটা তোমরা লিখে রাখবে অবশ্যই। ন্যাশনাল হাইওয়ে 44 হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। 14 নম্বর প্রশ্নে রয়েছে 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল বা আরএফ কত, বা আরএফ হলো, এর সঠিক উত্তর হবে কি অপশান সি 1:50,000, 1:50,000। তো এখানেই তোমাদের এমসিকিউ সিরিজ শেষ হয়ে গেল। চলে আসছি নেক্সটে তোমাদের আরেকটি পর্ব নিয়ে, যেখানে আমরা বাদবাকি প্রশ্নগুলোকে সলভ করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে থাকবে। থ্যাংক ইউ।